লকের অভিজ্ঞতাবাদ এবং লকের জ্ঞান তত্ত্ব। আজকের আমি এই বিষয়টা নিয়ে বলবো। লকস এম্পিরিসিজম অ্যান্ড থিওরি অফ নলেজ। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে দর্শনের ইতিহাসে দেখা যায় দুটো মতবাদ রয়েছে। একটা হয়েছে বুদ্ধিবাদ আর আরেকটা হলো অভিজ্ঞতাবাদ। অর্থাৎ বুদ্ধিবাদ যেটাকে বলা হচ্ছে র্যাশনালিজম, আর অভিজ্ঞতাবাদ সেটা হলো এম্পিরিসিজম। পরবর্তীকালে দেখা যায় যে কান্ট তিনি বিচারবাদ প্রচার করেছিলেন। প্রাচীন গ্রিসের সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টোটল প্রভৃতি প্রখ্যাত যে দার্শনিকগণ ছিলেন তারা বুদ্ধিবাদের সমর্থন করতেন, এবং সোফিস্ট সম্প্রদায়ের প্রোটোগোরাস প্রমুখ দার্শনিক তারা অভিজ্ঞতাবাদের সমর্থন করতেন। বুদ্ধিবাদ অনুসারে বিশুদ্ধ বুদ্ধি হলো যথার্থ জ্ঞানের উৎস, আর অভিজ্ঞতাবাদ অনুসারে দেখা যায় ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো সব কিছু জ্ঞানের উৎস। বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ পরস্পর বিরোধী মতবাদ, যাদের একটা অন্যটার বিরোধী দেখা যায়। আধুনিক দর্শনে ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ হলেন বুদ্ধিবাদী দার্শনিক, আর লক, বার্কলে, হিউম তারা হলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লককে কেবল অভিজ্ঞতাবাদী দার্শনিক রূপেই গণ্য করা হয় না, তাকে ব্রিটিশ অভিজ্ঞতাবাদ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা রূপেও গণ্য করা হয়ে থাকে। তবে দেখা যায় লককে অভিজ্ঞতাবাদী দার্শনিক রূপে গণ্য করা গেলেও নরমপন্থী অভিজ্ঞতাবাদ রূপে গণ্য করতে হবে। প্রকৃতপক্ষে লকের অভিজ্ঞতাবাদ এক লৌকিক জ্ঞানতাত্ত্বিক মতবাদ। সাধারণ মানুষের মতো লক ইন্দ্রিয় অভিজ্ঞতাকে জ্ঞান মাধ্যম রূপে গণ্য করলেও ইন্দ্রিয়াতীত বিষয়ের জ্ঞানকেও তিনি সম্ভব বলেছেন। উগ্রপন্থী বা চরমপন্থী অভিজ্ঞতাবাদ অনুসারে লক এমন বলেন না যে ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যতিরেকে জ্ঞান সম্ভব নয় এবং অভিজ্ঞতাই সমুদয় বিশ্বাসের এবং নিশ্চিত জ্ঞানের ভিত্তিমূল। তিনি আবার এটা বলছেন না। দেখা যাচ্ছে তিনি নরমপন্থী অভিজ্ঞতাবাদী রূপে লক এমন অভিমত পোষণ করছেন যে বিশেষ বিশেষ বস্তু অভিজ্ঞতা থেকে যথার্থ জ্ঞান সম্ভব নয়। শুদ্ধ গণিতের সামান্য ও সুনিশ্চিত রূপে যে অভিজ্ঞতা তত্ত্ব, সেটা যে গণিতের জ্ঞান, সেটা কিন্তু আমরা সরাসরি যে অভিজ্ঞতার ভিত্তিতে পাই সেটা আমরা বলতে পারবো না, এবং অভিজ্ঞতালব্ধ আরোহী পদ্ধতির মাধ্যমে যে জ্ঞান লাভ করা যায় তা নেহাতই সম্ভাবনামূলক, সেটা কখনো সুনিশ্চিত নয়। অভিজ্ঞতাবাদকে সমর্থন জানিয়ে লক বুদ্ধিবাদী অধিবিদদের মতো এমন কথাও বলছেন যে আরোহী পদ্ধতি অবলম্বন করে এবং অভিজ্ঞতার সঙ্গে বুদ্ধি বিচার বিশ্লেষণকে যুক্ত করে জ্যামিতিক বচনের মতো ঈশ্বরের অস্তিত্ব এবং নৈতিক বচনের সত্যতা প্রতিপাদন করা যায়। তাই তিনি যেখানে বলছেন যে গণিতের জ্ঞান কিংবা বস্তুর যথার্থ জ্ঞান, সেখানে কিন্তু শুধু অভিজ্ঞতা সাহায্য নিলে কিন্তু আমরা সেই সকল যথার্থ জ্ঞান আমরা কখনো পাই না। লকের অভিজ্ঞতাবাদ বিশুদ্ধ অভিজ্ঞতাবাদ নয়, তা হলো বুদ্ধিবাদ মিশ্রিত অভিজ্ঞতাবাদ। লক অভিজ্ঞতাবাদী এই অর্থে যে তাঁর মতে সমস্ত জ্ঞানের যে উপকরণ বা মেটেরিয়াল রয়েছে সে সবই হলো অভিজ্ঞতা দত্ত, অর্থাৎ অভিজ্ঞতা প্রদত্ত, সংবেদন অথবা অন্তর্বেদনজাত। তবে লক এমন কথাও বলছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্যেই আমাদের জ্ঞান সীমাবদ্ধ নয়, এবং এই অর্থে লককে অভিজ্ঞতাবাদী বলা চলে না। তিনি ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়াও তিনি একটা এক্সট্রা কিছু স্বীকার করছেন। তাই সেখানে দেখা যাচ্ছে তিনি মিতবাক বা সংযত অভিজ্ঞতাবাদী হিসাবে লক অধিবিদ্যাকে সর্বৈব উপেক্ষা করতে পারেননি, এবং সেই পরিমিত অধিবিদ্যক আলোচনায় লক বুদ্ধিবাদী মতবাদের দ্বারা, বিশেষ করে ডেকার্তের বুদ্ধিবাদী মতবাদের দ্বারা তিনি কিছুটা প্রভাবিত হয়েছিলেন। কেননা তিনি সম্পূর্ণভাবে তিনি যদি অভিজ্ঞতার কথা বলতেন তাহলে তিনি অভিজ্ঞতার কথাটাই বলতেন, ইন্দ্রিয়র অভিজ্ঞতার সাহায্যে, আমরা চক্ষুর ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেটা দেখছি আমরা সেগুলোই তিনি সঠিক বলতেন, কিন্তু তিনি ইন্দ্রিয়াতীত বিষয়ের কথাও বলেছেন, এবং যথার্থ জ্ঞান লাভ করতে গেলে আমাদের বুদ্ধির দরকার হয়, তিনি সেটাও বলেছেন। সুতরাং দেখা যায় তিনি ডেকার্তের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। দার্শনিক লককে অভিজ্ঞতাবাদী বলতে হলে উদারপন্থী বিশেষণটা যোগ করতে হবে। উদারপন্থী অভিজ্ঞতাবাদী রাসেল তিনি বলছেন লকের চারিত্রিক বৈশিষ্ট্য হলো বিচার বিযুক্ত হীনতা। পূর্বসূরি দার্শনিকদের অনেক বিশ্বাস এবং প্রত্যয়কে গ্রহণ করলেও লক তাদের অসংকোচ এবং নির্বিচারে সেটা কিন্তু গ্রহণ করেননি। আত্মার অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব, গাণিতিক বচনের সত্যতা, এই প্রসঙ্গে বিশ্বাস এবং প্রত্যয়গুলি পূর্ববর্তী দার্শনিকদের কাছ থেকে গ্রহণ করলেও
তাদের উপযুক্ত বিচার সহ তিনি কিন্তু গ্রহণ করেছেন। তাই তিনি সেখানে বিচার বুদ্ধির কথা তিনি স্বীকার করেছেন। এমনকি ক্ষেত্র বিশেষে ঈশ্বরের প্রত্যাদেশের সপক্ষেও লক যে মনোভাব প্রকাশ করেছেন তাও কিন্তু স্ববিচার মনোভাবযুক্ত। বিচারশীলতাই তাই লকের অভিজ্ঞতাবাদের শেষ কথা। লক বুদ্ধি বিচারের দুটো দিকের উল্লেখ করেছেন। প্রথম ক্ষেত্রে বুদ্ধি বিচার হলো সেই সব জ্ঞানের অনুসন্ধান যাদের সুনিশ্চিতভাবে জানা যাচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বুদ্ধি বিচার হলো সেই সব জ্ঞানের অনুসন্ধান ব্যবহারিক জীবনে যা প্রয়োজনীয় হলেও সেই সব জ্ঞান সম্ভাব্য কিন্তু সুনিশ্চিত নয়। সম্ভাব্যতার ভিত্তি আবার দুরকম হতে পারে, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অথবা অপর ব্যক্তির অভিজ্ঞতা। এই প্রকারের জ্ঞান সংগ্রহের ক্ষেত্রে ব্যক্তির নিজের অথবা অপরের অভিজ্ঞতার উপর গুরুত্ব দেবার জন্য লকের অভিমত অভিজ্ঞতাবাদ নামে পরিচিত। যদিও অবশ্য কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অভিজ্ঞতা নির্বিচার নয়, স্ববিচার তিনি যা কিছু তিনি মেনে নিচ্ছেন তিনি বিচার করে মেনে নিচ্ছেন। তিনি যে একটা কথা বলল কিংবা পুরনো যে মতবাদগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি নির্বিচারে তিনি কিন্তু কখনোই মেনে নেননি। লক অভিজ্ঞতাবাদী দার্শনিক রূপে পরিচিত হলেও তিনি কিন্তু নরমপন্থী অভিজ্ঞতাবাদী ছিলেন। সুতরাং দেখা যায় যে লকের জ্ঞানতত্ত্ব আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে দর্শন হলো সত্য অনুসন্ধান, সত্তার স্বরূপ সন্ধান এবং কীভাবে সেই সত্য জ্ঞান আহরণ এবং বিতরণ করা যায় সেই উপায় নির্ধারণ। লক মনে করতেন যে জ্ঞানের এই তিনটে দিক অনুসন্ধানের পূর্বে প্রথমেই প্রয়োজন জ্ঞানের সীমা নির্ধারণ, অর্থাৎ কোন কোন বিষয় আমরা জানতে সমর্থ এবং কোন কোন বিষয় জানার আমাদের সামর্থ্য নেই তা নির্ধারণ করা। লক তার সুবিখ্যাত অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে দেখা যাচ্ছে যে জ্ঞানের এই সীমানা সম্পর্কে তিনি সবিশেষ আলোচনা করেছেন। গ্রন্থটির মুখ্য প্রতিপাদ্য বিষয় হলো জ্ঞানের মূল উৎস, তার যথার্থ, তার সীমানা সম্পর্কে আলোচনা করা এবং সেই সঙ্গে বিশ্বাস, মতামত, কোন ব্যাপারে মানুষের সম্মতির উৎস ও তাদের মাত্রা নির্ধারণ করা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এসে গ্রন্থটির আসল উদ্দেশ্য হলো মানুষের বোধ শক্তি সম্বন্ধে অনুসন্ধান করা। দেখা যায় যে লক তিনি কোনো জ্ঞানগত জটিল পদ্ধতি গ্রহণ করার পরিবর্তে সাধারণ মানুষের সহজ সরল এবং পরিমিত পদ্ধতি অনুসরণ করেন এবং মনে করেন যে এই সহজ সরল সুবদ্ধ পথেই জ্ঞানগত সমস্যার সমাধান সম্ভব। সহজ সরল পথে কিন্তু আমাদের এই জ্ঞানের অনুসন্ধান করতে হবে। লক মানছেন যে মানুষের কিছু বিষয় সম্পর্কে যেমন জ্ঞান আছে তেমনি কিছু বিষয় সম্পর্কে তার আবার বিশ্বাস এবং মতামত রয়েছে, অর্থাৎ বিলিফ এবং ওপিনিয়নও রয়েছে। লক তার এসে গ্রন্থে জ্ঞানের সঙ্গে বিশ্বাস এবং অভিমতের পার্থক্যের মানদণ্ডতা তিনি নির্ধারণ করতে প্রয়াসী হয়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে এসে গ্রন্থে লক তাই নিজস্ব অভিমত প্রকাশ করে তিনি বলেছিলেন দার্শনিকের প্রথম এবং প্রধান কাজ হলো জ্ঞানের সীমানা নির্দেশ করা। দর্শনের লক্ষ্য যদি হয় সত্য অনুসন্ধান করা, সত্য জ্ঞান অনুসন্ধান করা, তাহলে লকের অভিমত হলো প্রথমেই আমাদের জানা প্রয়োজন কোন সব বিষয় আমরা জানতে সমর্থ এবং কোন সব বিষয় আমরা জানতে সমর্থ নই। আমাদের বোধ শক্তি বা চিন্তা শক্তির সীমানা সম্পর্কে অবহিত হতে পারলে লক মনে করছেন যে মানুষের অনেক শ্রম পণ্ডশ্রমে পরিণত হবে না। মানুষ অনেক সময় এমন সব সমস্যার সমাধানে তার সর্বশক্তিকে আয়াস প্রয়াসকে নিয়োজিত করে যাদের সমাধান তার সীমিত বোধ শক্তি বা মনন শক্তির দ্বারা সম্ভব নয়। সুতরাং এখানেই দেখা যাচ্ছে তিনি কিন্তু বোধ শক্তির কথা বলছেন। সেখানে যেগুলো অভিজ্ঞতায় শুধু খালি সেগুলো কিন্তু আমরা রপ্ত করতে পারি না। এই রকম অবস্থায় মানুষের জ্ঞান লাভের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এবং পরিণামে এক সংশয়বাদী মনোভাব মনোভাব একটা জাগ্রত হচ্ছে। এই জন্য লক মনে করছে যে যদি আমরা প্রথমেই আমাদের বোধ শক্তির সীমানাকে চিহ্নিত করতে পারি, অর্থাৎ জানতে পারি যে কোন কোন বিষয় আমাদের অধিগম্য এবং কোন কোন বিষয় আমরা জানতে পারবো না, তাহলে আমাদের শ্রম এবং সময়ের অপচয় থেকে আমরা অব্যাহতি পেতে পারি। এই জন্য মানুষের জীবনে বোধ শক্তির তথা জ্ঞানের সীমানা নির্দেশ জ্ঞানান্বেষণের পথে একান্ত জরুরি এবং প্রয়োজনীয়। তাই জ্ঞান অন্বেষণ করতে হলে, যথার্থ জ্ঞান অন্বেষণ করতে হলে আমরা সেখানে কিন্তু শুধু অভিজ্ঞতাটাকেই আমরা কিন্তু তখন আমরা কাজে লাগাতে পারি না। দর্শনের ইতিহাসে
জ্ঞানবিদ্যার অর্থাৎ এপিস্টেমোলজির প্রয়োজনীয়তা লকে তিনি সর্বপ্রথম অনুধাবন করেছিলেন। জ্ঞানবিদ্যায় জ্ঞানের সম্ভাবনাকে নির্বিচারে মেনে নেবার পরিবর্তে জ্ঞানরূপ বিষয়টা আদৌ সম্ভব কি না, সম্ভব হলে কি সব বিষয়ে সম্ভব অথবা কতটা বিষয়ে সম্ভব এমন প্রশ্ন করা হয়। জ্ঞান সম্ভব হলে সেই জ্ঞানের স্বরূপ কী, জ্ঞানের শর্তাবলী কী কী, জ্ঞান কি শুধু ইন্দ্রিয় অভিজ্ঞতার পথ ধরে আসে অথবা বুদ্ধি মিশ্রিত অভিজ্ঞতার পথ দিয়ে আসে, কোন জ্ঞান সত্য অথবা মিথ্যা সেটা জানা যাবে কিভাবে, অর্থাৎ সত্যতার মাপকাঠি কি, এই সব প্রশ্ন জ্ঞানবিদ্যার প্রশ্ন। এবং এসে গ্রন্থে জ্ঞান সংক্রান্ত এই সব বিষয় নিয়ে লক তিনি সবিশেষ আলোচনা করেছিলেন। অবশ্য এই কথা ঠিক যে বোধশক্তির সীমানা সম্পর্কে লক যে অভিমত প্রকাশ করেছেন তা কিন্তু স্ববিরোধিতা দোষে দুষ্ট হয়েছে, সেলফ কন্ট্রাডিকশন। কেননা তিনি যদি অভিজ্ঞতাবাদী হন তো তিনি অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। তিনি এই যে জ্ঞান নিয়ে আলোচনা, তারপরে জ্ঞানের সীমানা নির্ধারণ, তারপর সঠিক জ্ঞান কী, সত্য জ্ঞান কী, এগুলো তো অভিজ্ঞতার মধ্য দিয়ে হতে পারে না। তাই তিনি তাঁর যে মতবাদ, তাঁর যে অভিমত সেটা হচ্ছে সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে রয়ে গিয়েছে। লকের অভিমত প্রসঙ্গে প্রশ্ন হলো, জ্ঞানের সীমানা অতিক্রম না করে কীভাবে জ্ঞানগম্য এবং জ্ঞান অগম্য বিষয়ের মধ্যে পার্থক্য করা যাবে। অভিযোগটাকে এইভাবে বলা যায়, মানুষের বোধশক্তির অনধিগম্য কোন বিষয়ের যদি উল্লেখ করা হয় তাহলে প্রচ্ছন্নভাবে এটাও বলা হয় যে ওই বিষয়টা আমাদের জ্ঞানের সীমানার বাইরে নয়। তবে এই প্রকার অভিযোগ সত্ত্বেও একথা অসংকোচে বলা চলে যে দর্শনের ইতিহাসে জ্ঞানবিদ্যার অন্যতম পুরোধা হলেন জন লক। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।